অংশ। সাবিহাতুল সভা। প্রাসাদের বিশাল লোহার ফটকটায় এখন ধুলো জমে গেছে, তালাগুলো মরিচা পড়ে গিয়েছে। প্রাসাদের ভেতরে ঘুরে ঘুরে চারপাশে তাকায় করবী। তার হাঁটু পর্যন্ত ফ্রক হালকা বাতাসে দুলে ওঠে। চারপাশে অদ্ভুত এক গন্ধ, পুরনো কাঠ, ধুলো আর ইতিহাসের। মেঝেতে মোচড়ানো গালিচার উপর পা রাখতেই একটা পাতলা ধুলো বাতাসে উড়ে যায়। দেয়াল জুড়ে পুরনো চিত্র, কাঠের ফ্রেমে বাঁধাই কিছু নলি। প্রাসাদের মাঝখানে বিশাল এক সিঁড়ি উপরের তলার দিকে উঠে গেছে। কাঠের রেলিং এখনো মজবুত, যদিও বয়সের ছাপ স্পষ্ট। ধাপে ধাপে ওঠার সময় করবী থেমে যায় এক মুহূর্ত। ঠোঁট রক্তের মতো লাল, বরফের মতো ফর্সা ত্বকের সাথে চমৎকার বিরোধ সৃষ্টি করেছে। চুল যেন রাতের গভীর অন্ধকার ঢেউ খেলানো, কোমরের নিচে ঝুলে পড়েছে। ধীরে ধীরে সে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে। চারপাশে এক ধরনের নিস্তব্ধতা, এতটাই গভীর যে নিজের নিঃশ্বাসের শব্দই যেন বেমানান লাগে। বাতাসে হালকা ঠান্ডা, মাঝে মাঝে জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়ে করবীর গায়ে, তাকে যেন স্বর্ণালী ছায়ায় মোড়া এক পরি বলে মনে হয়। সে থামে, ওপরে তাকায়। এত পুরনো হয়েও এত সুন্দর তার মনে হয়। এক অদ্ভুত টান আছে এই জায়গায়। একা এসেও ভয় করছে না, বরং কিছু যেন ডাকছে। মনে হচ্ছে সে কিছু পাবে এখানে। বের হবার কোনো রাস্তা। করবীর চোখে এখন বিস্ময় আর মুগ্ধতা, দুটোই। করবী দুইতলার ডান পাশের ঘুমটার দিকে তাকায়। সারি সারি রুমের মধ্যে মাকড়সা বাসা বেঁধে রেখেছে। করবী দরজাগুলো একটু ভেতরে ঠেলে তাকায়, আরও একটু সামনে গিয়ে একটা রুমতালা দেখে ভাবে হয়তো এটা বের হবার কোনো পথ হবে। করবী নিজের চুল থেকে একটা ক্লিপ বের করে তালায় মোচড়ে চেষ্টা করে খোলার, কিন্তু পারে না। সে ব্যর্থ হয়ে ফিরে আসে, কারণ জ্যাসের ফিরে আসার সময় হয়ে গেছে। করবী আজ এক সপ্তাহ এখানে বন্দী হয়ে আছে। এভাবে কেন জ্যাস ওকে আটকে রাখছে? এতে ওর লাভ কি করবী বুঝতে পারছে না। সে মারতে চাইলে এক সেকেন্ডও লাগবে না, তাহলেও চাইটা কি? করবী রুমে এসে দাঁড়াতেই পায়ের কাছে একটা ছোট শিশি আর একটা কাগজ দেখে তুলে নেয়। হাতে নিয়ে বিছানায় বসে কাগজটা খুলতেই একটা লেখা দেখে ঠোঁট কামড়ে ধরল। শিশিতে ঘুমের ঔষধ আছে, যেভাবেই হোক এটা জ্যাসকে খাইয়ে ছাদে উঠে আসবে। ছাদের চাবি জ্যাসের পকেটে পাবে। তুমি আমাকে বিশ্বাস করতে পারো করবী, আমি তোমার ভালো চাই, তোমাকে ফিরিয়ে নিজের দেশে নিয়ে যেতে চাই। খুব সাবধানে এই কাজটা করে আসবে। মেহেরাব শিকদার। করবী কয়েকবার শিশিরের দিকে তাকায়। একজন খুনির সাথে এক ঘরে থাকার চেয়ে দেশে ফিরে সোজাসুজি বাইজিদ শিকদারকে জিজ্ঞেস করবে কি সেই রহস্য? করবীর মাকে বাইজিদ শিকদার কিভাবে চিনে? আর মেহেরাব শিকদার কেন ওকে সাহায্য করতে চায়? করবী এইসব ভাবতে ভাবতে জ্যাসের গাড়ি দেখেই জানালার কাছে গিয়ে দাঁড়ালো। আজ এক সপ্তাহ জ্যাস আসে করবী এতটুকুই দেখে, তারপর ওকে ডেকে নিয়ে যায় খাবার বেড়ে দেওয়ার জন্য। আজ জ্যাস সোজা করবীর রুমে আসে, এক পলক করবীর দিকে তাকিয়ে ওর কাছে গিয়ে আচমকা ওকে শক্ত করে জড়িয়ে ধরে। করবী চোখ মুখ খিচে ফেলল। জ্যাস বাহির থেকে এসেছে, দেখে মনে হচ্ছে আজও কোনো এক ঝামেলা করে এসেছে। তার শরীর থেকে ভেসে আসা গন্ধ ঘামের মতো নয় শুধু, বরং এক ধরনের উষ্ণতার গন্ধ, তাপার পারফিউম মিশে তৈরি হয়েছে এমন একটা ঘ্রাণ, যা মেয়েটার ভেতরে ঢুকে মৃদুভাবে কাঁপিয়ে তোলে। একটা হাত তার পিঠে এসে থামে, আরেকটা বাহু কোমরে। করবী শ্বাস ফেলে নিতে পারে না। এমনই মুহূর্তে সে জ্যাস করবীকে নিজের দিকে টেনে নেয় ধীরে, একেবারে ধীরে। যেন সময় থেমে গেছে। জ্যাসের বুকের তাপ গায়ে লাগে করবীর। জ্যাসের কপাল ঠেকানো হয় করবীর কাঁধে। নিঃশ্বাস তার গলার কাছে এসে ছুঁয়ে যায়, আর সেই শ্বাস যেন আগুন নয়, মৃদু একটা ফুলের মতো শিহরণ, গরম, কোমল, আর অলক্ষ্যে স্পর্শ করা। করবী চোখ বন্ধ করে। তার মনে হয় সে ভেসে যাচ্ছে কোথাও, অথচ স্পর্শটা শক্ত করে ধরে রেখেছে তাকে। ঘরের চারদিক নিশ্চুপ, কেবল সে শুনতে পায় বুকের ফুটফুট শব্দ। নিজেরটা না, তারটা। জ্যাসের শরীর থেকে গন্ধ আসছে ঘাম, দিনভর কাজের ক্লান্তি, কিন্তু তার চেয়েও বেশি একজন পুরুষের একান্ত গন্ধ। সেই গন্ধে করবীর গলা শুকিয়ে আসে। পেটের নিচে কিছু একটা গুটিয়ে ওঠে। করবীর হাত দুটো, যা প্রথমে শক্ত হয়েছিল, ধীরে ধীরে আলগা হয়ে আসে। সে নিজেও জানে না ঠিক কবে তার আঙুল গিয়ে ছুঁয়ে ফেলেছে জ্যাসের জামার কোণ। করবী হঠাৎ জ্যাসকে দূরে সরিয়ে দিতে চায়। জ্যাস কোনো জবাব দেয় না, শুধু একটু বেশি করে চেপে ধরে।
করবীর শ্বাস বন্ধ হয়ে আসে। করবী নিজেকে খুব ছোট মনে করে। দুই বাহুর ভেতরে আটকে থাকা অবস্থায় তার বুকের ভেতর কাঁপছে, পেটের নিচে অদ্ভুত মোচড় দিচ্ছে। গ্যাসের মুখ তার ঘাড়ের কাছে ঠেকেছে। সেই গন্ধ ঘামের, তাপের, ঘন নিঃশ্বাসের যেন তার মগজ থেকে ফেলে। করবী কিছু বলতে পারে না। ঠোঁট হালকা কাঁপে। চোখ বন্ধ করে শুধু অনুভব করে বুকে চেপে থাকা সেই ওজন, কোমরে রাখা হাত দুটো, আর ঘাড়ের কাছে হালকা স্পর্শ, যেটা নিঃশ্বাস কিনা নাটক বুঝতে পারে না। কিশোরী মন, কিশোরী শরীর যেন ভুলে যায় সকল প্রতিশোধ। তার মনের ভেতর কেবল একটাই কথা বাজে, এটা কি ঠিক? কিন্তু শরীর তো বুঝতে চায় না ঠিক ভুল। শরীর শুধু বলে এটাই প্রথম, এত কাছে কেউ কখনো আসেনি। আর সে লজ্জায় ঘুরে যেতে যেতে নিজের হাত দুটো বুকের সামনে শক্ত করে রাখে। কারণ সে জানে, যদি হাত নরম হয়, তাহলেই সে মেনে নিচ্ছে। হঠাৎ নিজের মায়ের হাসি হাসি মুখটা চোখের সামনে ভেসে উঠল। বাচ্চা একটা মিষ্টি চেহারা ভেসে উঠল ছোট বোনের সাথে সাথে। করবী ধাক্কা দিয়ে জ্যাসকে দূরে সরিয়ে রাগী চোখে তাকিয়ে থাকে। জ্যাস বুঝতে পারে না হঠাৎ কি হলো। পরক্ষণেই বাঁকা হেসে করবীর দিকে তাকিয়ে বলল, আজ রাতের জন্য রেডি থেকো। বিয়ে করেছি শুধু বসে বসে খাওয়ার জন্য নয়। আমার দুধ কলা খেয়ে আমাকেই কামড়ে মেরেছ, আজ রাতে সবকিছু সুদে আসলে নিব। করবীর আগে ঘৃণায় চোখ নামিয়ে নেয়। এমন ঘৃণা দেখেও জ্যাস হাসে। করবীকে রাগাতে ওর আলাদা আনন্দ লাগে। এত এত ভীতু মানুষের ভিড়ে যেন একজন নারী এক আকাশ ঘৃণা রাগ নিয়ে ওর দিকে তাকায়, এটা উপভোগ করে জ্যাস। জ্যাস ওয়াশরুমে চলে যেতেই করবীর আগে ঘৃণায় নিজের শরীর ছাড়তে থাকে। গালে একের পর এক থাপড় বসায় এমন বেহাপনার জন্য। তখনই চোখ যায় জ্যাসের কালো জ্যাকেটের দিকে। করবী দ্রুত গিয়ে হাত দেয় পকেটে। প্রথমেই জ্যাসের মোবাইল পায়, কিন্তু তা লক করা, আর এটা দিয়ে ওর কোনো কাজও নেই। এমন কেউ নেই যাকে কল দিয়ে সাহায্য চাইবে। তারপর আবার হাত দিতেই চাবি পেল। সাথে সাথে করবীর ওই মুখটার কথা মনে পড়তেই ও চাবি নিয়ে দ্রুত চলে গেল বাহিরে। জ্যাস গোসল করে ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখল করবী স্বাভাবিকভাবে জ্যাসের জন্য খাবার সাজাচ্ছে। অন্যদিন জোর করে এনে এই কাজ করাতে হয়, আর আজ সে নিজেই করছে। বা উন্নতি হয়েছে। জ্যাস এসে আবারও পেছনে থেকে করবীকে জড়িয়ে ধরে ওর কাঁধে নিজের ঘুটনি রেখে বলে উঠল, পাক্কা গিন্নি লাগছে আজ। এভাবে একটু একটু করে আমাকেও আদর ভালোবাসা দিতে শিখবো। তোমার পায়ের কাছে পুরো পৃথিবী এনে দিব। করবী তখন একটা প্লেট হাতে নিয়ে রেখেছিল। শক্ত করে সেই প্লেট ঘরে রাখল। রাগ হচ্ছে, কিন্তু এই মুহূর্তেও এটা প্রকাশ করতে চায় না। জ্যাস চেয়ার টেনে বসে এক হাতে করবীকে একটানে নিজের কোলে বসিয়ে নিল। আজ করবী তাও কিছু বলল না। অন্য দিন হলে জ্যাসের হাত না হয় পা, আর না হয় নাক, যে কোনো একটা ভেঙে দিত। প্রথম দিন যখন জ্যাস এমন করল, সাথে সাথে করবী জ্যাসের হাতে কাঁটা চামচ বসিয়ে দিল শরীরের শক্তি দিয়ে। দ্বিতীয় দিন জ্যাস কাঁটা চামচ সরিয়ে রাখল, কিন্তু করবী পায়ে গরম তরকারি ঢেলে দিল। তারপর জ্যাস তরকারি সরিয়ে রাখল। করবী প্লেট দিয়ে আঘাত করল জ্যাসের কপালে। আর তো জ্যাস ভেবেছিল ওর নাক ভেঙে দিবে, কিন্তু করব একদম শান্ত মেয়ের মতো বসে রইল। জ্যাস প্রশ্রয় পেয়ে করবীর খোপা করা চুলে নাক ঘষে নেশালো কণ্ঠে বলে উঠল, চুলে কি গাঁজা চাষ করবো? করবী রাগে চোখ বন্ধ করে নেয়। নিজেকে সামলে প্লেটে খাবার তুলে বলে উঠল, আমাকে ছেড়ে খাবার শেষ করুন। জ্যাস প্রথম করবীর দিকে লোকমা তুলে দেয়, কিন্তু করবী মাথা সরিয়ে বলে উঠল, আমি রোজা, আম্মুর জন্য রোজা থাকছি। জ্যাস কিছু না বলে চুপচাপ খাওয়া শুরু করল। পুরোটা সময় করবীকে নিজের কোলে বসিয়ে রাখল। খাওয়া শেষ করে পানি খাওয়ার পর চোখ ঝাপসা হয়ে আসলো। করবী বাঁকা হেসে জ্যাসের দিকে ফিরে বলে উঠল, তোর মতো কাপুরুষের স্পর্শে আমার শরীর ক্রিম ক্রিম করে উঠে। কাপুরুষরা এভাবে আটকে রেখে জোর খাটাতে পারে? তোদের মতো ছেলেদের জন্ম দিয়ে তোদের মাও লজ্জা থাকে কাপুরুষ। আমি কোনোদিন মোর স্বামীর জায়গায়ও তোর মতো কাপুরুষকে পরিচয় দিতে লজ্জা পাবো? ঘৃণায় তখনও আমার চোখ অন্ধ হয়ে থাকবে। করবী ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। জ্যাস টেবিলে মাথা রেখে গভীর ঘুমে চলে গেছে। করবী পুরোটা মেডিসিন মিশিয়ে দিয়েছিল খাবারে। করবী জ্যাসের ট্রাউজারে হাত দিয়ে আরো একটা চাবি নিয়ে ছাদের দিকে যাওয়ার সময় চোখ যায় ওই বন্ধ তালা দেওয়া দরজাটার দিকে। এক দৃষ্টিতে তাকিয়ে চলে যায়, কিন্তু ওর মন মানে না, ও আবার ফিরে আসে। জ্যাসের জ্যাকেট থেকে পাওয়া চাবিটা দিয়ে চেষ্টা করতেই খুলে গেল তালা। যেহেতু জ্যাস গভীর ঘুমে আছে, এত জলদি উঠবে না, তাই করবী দেখতে চায় এই ঘরে কি আছে। কৌতূহল
বলে করবি ঘরে প্রবেশ করে, চারপাশে তাকায়, কি সুন্দর রূপটা। মনে হচ্ছে কেউ প্রতিদিন গুছিয়ে রাখে। করবি কিংবা এগিয়ে এসে রুমের চারপাশে তাকায়। একটা ড্রেসিং টেবিল মনে হচ্ছে অনেক বছরের পুরনো। সব আসবাবপত্র পুরনো, অনেক বছরের। করবি নিজেকে আয়নায় দেখতেই মনে হয় একটা হিংস্র মেয়েকে দেখতে পায়, যার মুখ ছিল কোমল, নরম। সেই মেয়েটা কেমন পাথর হয়ে গেছে। কখনো একটা মুরগি জবাই করলে কষ্টে করবি কান্না করে দিত, একটা মশা মারতে কষ্ট হতো, কারো কষ্ট দেখলে সে নিজেও কষ্ট পেত। সেই মেয়ে এখন খুন করছে, প্রতিশোধের আগুন ওকে কি থেকে কি বানিয়ে দিল। করবি আয়না থেকে চোখ সরিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার টেনে দেখতে চাইল কি আছে এখানে। করবি ড্রয়ার খুলতেই অনেক সাজগোজের জিনিস পেল। মনে মনে বলে উঠল, এই লুচ্চা বেডার কি আগেও বউ ছিল? অন্য নারীদের সাথে ছিয়ারও রাগ, ঘৃণায় চোখ জ্বলে উঠল। বুকের ভেতর কিছু একটা জ্বলছে, স্বামী বলে। ও করবি কি তাকে স্বামী মানে? কখনো মনে করেছে লোকটা তার স্বামী? ঘৃণার আড়ালে রয়ে গেছে এই ভাবনা, হয়তো প্রথম ভালো লাগার পুরুষ ছিল বলে আজ বুকে কিছু জ্বলছে। ভাগ্য কি নিষ্ঠুর, যাকে প্রথম ভালো লাগলো সে ছিল ওর স্বামী। ওর চোখে ভীষণ ভালো পুরুষ যে ওকে এক বুড়ো মন্ত্রীর হাত থেকে বেঁচিয়ে নিজের বউ করে এনেছিল। তার আচরণ, দূরত্ব, চলাফেরা, করবি মুগ্ধ হয়েছিল। কিন্তু কে জানতে দিনকে দিন এই মানুষটার এমন ভয়ঙ্কর পরিচয়, হিংস্র রূপ, আর এমন বিষাক্ত অতীত দেখতে হবে। এতটুকু মেয়ের এত এত যন্ত্রণায় বুক ভার হয়ে আসে। তবুও সাহস নিয়ে আবার কিছু খুঁজে, যদি কিছু পেয়ে যায় সেই আশায়। করবি একটা বড় ডায়েরি পেল। এই একই রকম ডায়েরি এর আগেও দেখেছে, কিন্তু কোথায়? ভাবতেই মনে পড়ল মায়ের লাইব্রেরি। করবীর চোখ বড় বড় হয়ে গেল, দ্রুত ও আরো কিছু খুঁজতে শুরু করলো। একটা অ্যালবাম, কত বছরের পুরনো একটা অ্যালবাম। করবী এটা দেখে ধীরে ধীরে খুলে প্রথমেই দেখতে পেল শ্যানবর্ণ এক নারী, তারপর কিছু বাচ্চার সাথে ওই মহিলার ছবি, তারপর বাচ্চাগুলো তিনজন আর একটা পুরুষ, একজন মহিলা। পুরুষটাকে চিনতে ভুল হলো বাইজিদ শিকদার। করবীর শ্বাস বাড়ছে, তাহলে এই মহিলা আর বাচ্চাগুলোকে? করবী আরো পৃষ্ঠা উল্টাতেই ওর হাত থেকে অ্যালবাম নিচে পড়ে যায়। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আবার হাতে নেয় নিজের মায়ের ছবি। এখানে কিভাবে? আর পাশের মহিলাটাকে? এই মহিলা কেন সব ছবিতে? করবীর মায়ের সাথে আরো একটা ছবি এই মহিলার। এটা চিনতে ওর ভুল হলো না, কারণ এই ছবিও আগেও দেখেছে। তখনই পেছনে থেকে জ্যাস বলে উঠল, অনেক বেশি সাহস দেখিয়ে ভুল করে ফেলেছ নির্বোধ মেয়ে। করবী পেছনে ফিরে জ্যাসের রক্তলাল চোখ দেখে ভয়ে আরো পিছিয়ে যায়। জ্যাসকে দেখতে এত হিংস্র কেন লাগছে? এর আগে কখনো করবী জ্যাসকে এতটা ডাকতে দেখেনি। জ্যাস এত জলদি জেগে উঠল কিভাবে? ভয়ে ও অ্যালবাম নিজের পেছনে লুকিয়ে ফেলে। ঘরের বাতাস যেন হঠাৎ করে ভারী হয়ে আসলো। জ্যাস তাকিয়ে আছে, কিন্তু সে দৃষ্টিতে কোনো মানুষত্ব নেই, আছে কেবল আগুন। চোখ জ্বলে উঠেছে লালচে রক্তিম রঙে, যেন চোখের ভেতরেই আগুন জ্বলছে। চোয়াল শক্ত করে চেপে ধরা, দাঁতের মধ্যে গর্জনের শব্দ, যেন পশু হয়ে গেছে। ঘামে ভেজা কপালে রক্তের মতো লাল একটা দাগ, স্পষ্ট, সম্ভবত পুরনো যুদ্ধের চিহ্ন। জ্যাসের গলা দিয়ে বেরোয় গম্ভীর, ঠান্ডা গলা, তুমি জানো না তুমি কার সাথে খেলছো? র বি। করবীর মনে হচ্ছে ওর সামনে একটা দৈত্য দাঁড়িয়ে আছে, যার চোখে দয়া নেই, ভালোবাসা নেই, আছে শুধু ধ্বংস। করবী আরো খেয়াল করলো আজ জ্যাসের চোখ ঠান্ডা, হালকা ধূসর। রংটা এতটাই হালকা যে মনে হয় তার চোখের ভেতর দিয়ে তাকালে হৃদয় জমে যাচ্ছে। তীক্ষ্ণ, ঠান্ডা, রক্তহীন। গা ছমছমে কালো লেদারের লম্বা জ্যাকেট, হাঁটু ছুঁই ছুঁই, ভেতরে রক্তের মতো গাঢ় মেরুন শাটিন শার্ট, খোলা বোতাম, মাঝে মাঝে চামড়ার নিচে ছুরির দাগ দেখা যাচ্ছে। কোমরে পিস্তলের হোলস্টার, লক উনিশ চকচকে, রক্তপিপাসু অস্ত্র। করবী ভয়ে চোখ সরিয়ে তুতলিয়ে বলে উঠল, তুমি তো ঘুমিয়েছিলে। জ্যাস এক পা এগিয়ে আসতেই করবী ভয়ে আরো পিছাতে চাইল, কিন্তু পেছনের ড্রেসিং টেবিল থাকায় আটকে গেল। জ্যাস এসে করবীর সামনে হাঁটু গেড়ে বসে ওর চুলগুলো শক্ত করে টেনে ধরে বলে উঠল, আমার ঘরে থেকে তুই প্রতিনিয়ত আমাকে আঘাত করিস। এত বড় সাহস আজ পর্যন্ত আমার বাপ করারও সাহস পায়নি। জ্যাস শিকদারকে এত হালকা নিচ্ছিস? জ্যাস আরো শক্ত করে করবীর চুল টেনে ধরে বলে উঠল, তোর কি মনে হয় আমি তোর উপর নজর রাখি না? আমি কৌশলে ঘুমের ঔষধ পাল্টে কিছু নর্মাল পাউডার রেখে দিয়েছিলাম। আমার সাথে থেকে তুই আমার ভাইকে বিশ্বাস করিস?
শালার যার জন্য এত কিছু তার হাত ধরে পালাতে চাচ্ছিস। করবি ভয় কিছু বুঝতে পারছে না। জ্যাস আবারও ওর সাথে এমনটা করলো। ওকে বোকা বানালো। ঘৃণায় বিষিয়ে গেল মন। করবীর চোখে ঘৃণা দেখে জ্যাস আরো রেগে গেল। নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল, পেছনে কি? করবী অ্যালবাম আরো লুকাতে চাইল। করবীর এমন তেড়ামো এতটাই রাগিয়ে দিল জ্যাস এক থাপ্পড় দিতেই করবীর মনে হলো হঠাৎ যেন চারপাশের বাতাস থমকে গেছে। করবীর বুকের ভেতরটা কেমন করে উঠল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এক অদ্ভুত ভার তার ঘাড়ে চেপে বসেছে অদৃশ্য, অথচ যেন জ্যান্ত। ঠোঁট শুকিয়ে কাঠ, হাত দুটো কাঁপছে, কণ্ঠনালীতে আটকে আছে একটা ঘন অজানা কিছু। চোখের পাতা ভারী, কিন্তু বন্ধ করলেই মনে হয় আর খুলবে না। একটা ঠান্ডা স্রোত যেন পায়ের তালু থেকে উঠতে উঠতে পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। মাথার ভেতরটা হালকা হয়ে আসছে। চারদিক ঝাপসা মানুষ, শব্দ, আলো, সব যেন জলের নিচে থেকে দেখা। কানে যেন কেউ ধুলো গুঁজে দিয়েছে। বুকের ভেতরটা ধুকপুক করছে, অস্বাভাবিক ভিড়। তারপর হঠাৎ সমস্ত শব্দ নিস্তব্ধ হয়ে গেল। এক মুহূর্তে করবীর চোখে অন্ধকার নেমে এলো, নক্ষত্রবিহীন অন্ধকার। শরীরটা গলে পড়ল, যেন হাওয়ার এক টুকরো কাগজ। জ্যাস কিছুই বুঝে ওঠার আগেই করবী অজ্ঞান। এইটুকু মেয়েটা যেন অত্যাচার, খুন, বেঁচে থাকার লড়াই, রহস্যের উন্মোচন, সবকিছু থেকে পালাতে গিয়ে হাঁপিয়ে উঠেছিল। ভয় আর অতিরিক্ত চিন্তা এইটুকু বয়সে এত কিছু যেন তাকে ক্লান্ত করে ফেলেছে। এই থাপ্পড়টা যেন তার কাছে পাহাড় সমান ভারী কিছু হয়ে দাঁড়িয়েছে। জ্যাস ঠিক পায়ে এসে করবীর মুখটা দুই হাতে আগলে ধরে বুকে মাথা রেখল। তখনই করবীর চুল থেকে খুব সুন্দর একটা স্মেল আসলো। জ্যাস চোখ বন্ধ করে বলে উঠল, তোমার চোখে কি গাঁজা চাষ করো বউ? আজ রাতের জন্য আমার হয়ে যাও, সবকিছু মাফ করে দিব প্রতিজ। হামজা আজ কাজ শেষ করে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেছে। সে জঙ্গলে বাইক নিয়ে প্রবেশ করেই ভাবল সকাল হতেই আগে ওই আপদকে বিদায় করতে হবে। এই কদিনে নূরকে সালাতে গিয়ে হামজার মনে হলো ওর কি 28 বছরের জীবনে একটু ধৈর্য কখনো ধরতে হয়নি। এই একটা মেয়েকে সামলাতে যেই ধৈর্য ও ধরেছে। প্রথম দেখায় মেয়েটাকে গুন্ডি টাইপ আচরণ করতে দেখে ক্রাশ খেলেও এখন সেই ক্রাশ জঙ্গলের ভিড়ে হারিয়েছে। এত অপরিষ্কার, অলস, বেয়াদব মেয়ে হামজা নিজের জীবনে দ্বিতীয়টা দেখেনি। সে দ্বিতীয়বার এই মেয়ের চেহারা, ছায়াটাও দেখতে চাই না। বাইক সাইডে রেখে হামজা গেট খুলে ভেতরে এসে সবকিছু শান্ত দেখে লাইট জ্বালিয়ে চোখ বন্ধ করে নিল। পুরো রুম ময়লা, এলোমেলো হয়ে আছে, অথচ পরিপাটি থাকা হামজা বের হওয়ার সময় নূরের হাত পা বেঁধে রুমে বন্দি করে পুরো রুমগুলো গুছিয়ে গিয়েছিল। এই জঙ্গলি মেয়ে ছাড়া পেল কিভাবে? হামজা ধীরে ধীরে গিয়ে নূরের রুমের দরজা টোকা দিল। দরজা খোলা দেখে আরো অবাক হয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে লাইট জ্বালিয়ে দেখলো ভেতরে জঙ্গলি মেয়ে নূর নেই। হামজা ভয় পেয়ে গেল, এই জঙ্গলি গেল কোথায়? উদ্ভব এই মেয়ে ওকে শান্তিতে থাকতে দিবে না। হামজা রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই কাভার্ডের ভেতর নড়ে উঠল। সে পিস্তল বের করে সামনে ধরে বলে উঠল, কে? এখানে কে আছো? সামনে এসো। কাভার্ডের দরজা খুলে ঠাসস করে নূর নিচে পড়ে যাওয়ার আগেই হামজা দৌড়ে গিয়ে কোলে নিয়ে নিল। ভয় পেয়ে বলল, এই জঙ্গলি মেয়ে তুমি ঠিক আছো? নূর ঝাপসা চোখে মাথা ঝাঁকিয়ে হামজার দিকে তাকিয়ে বোকার মতো হেসে এক হাত উপরে তুলে একটা বোতল দেখালো। নূরের হাতে বোতলটা দেখতেই হামজা ঠাসস করে নূরকে নিচে ফেলে দিল। এই মেয়ে মাতাল হবে? কাভার্ডের ভেতর বসেছিল আর হামজা তো ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু এইগুলো খুঁজে পেল কিভাবে? নূর মাতাল হয়ে হেলতে দুলতে এসে হামজাকে পেছনে থেকে জড়িয়ে ধরে গিয়ে উঠল। হামজা ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চলে যেতেই নূর বোতলের দিকে তাকিয়ে হেসে গিয়ে উঠল। আজ আমি মাল ছাড়া কারো নয়। এইটুকু খেয়ে কি নেশা হয়? আজ আমি মাল ছাড়া কারো নয়। এইটুকু খেয়ে কি নেশা হয়? বেশ করে খাবো মাল। হব আমি বেসামাল। করি না আজকে আর কাউকে ভয়। আজ আমি মাল ছাড়া কারো নয়। এইটুকু খেয়ে কি নেশা হয়? ভুল ভুল মেজাজটা কেমন হবে? গলায় একটু ডালও উঠবে তবে। এই সাদা কালো দুনিয়াটা দেখবে রঙিন। এমনি কামাল করে এই আলাদিন। কৃষ্ণ নয় অমৃত জানবে। এই ধাক্কা দিও না, পড়ে যাবে। নূর নেশায় হেলে দুলে এসে পিছন থেকে হামজাকে জড়িয়ে ধরে গিয়ে উঠল। আজ আমি মাল ছাড়া কারো নয়। এইটুকু খেয়ে কি নেশা হয়? হামজা তৎক্ষণাৎ ওকে সরিয়ে দিল, বিরক্ত নয়, বরং অবাক হয়ে। নূর হেসে তাকালো সেই দামি বোতলের দিকে, আর গানের পরের লাইনগুলো গুনগুন করতে করতে বলল,
বেশ করে খাবো মাল, হব আমি বেসামাল, করি না আজকে আর কাউকে ভয়। তার চোখে ঝলক ছিল একটা উন্মাদ মায়ার, যা শুধু মাতালদের চোখে দেখা যায়। নেশার ঘোরে নূর হামজার রুমের সামনে এসে দাঁড়িয়ে গেল। ভেতরে হামজা তখন শার্ট খুলে নতুন একটা শার্ট হাতে নিয়েছে। দরজার ফাঁক দিয়ে আলো ঠিকরে পড়ছিল নূরের মুখে। সেই মুহূর্তে নূর এগিয়ে গিয়ে হামজার হাত ধরে নিজের কোমরের দিকে নিয়ে গেল। হামজার মুখ গম্ভীর হয়ে গেল, মুখ দিয়ে শব্দ বের হলো না। শরীরটাও হালকা কেঁপে উঠল, গলা শুকিয়ে এলো। সে ধীরে করে বলল, এখন না, যাও তোমার রুমে প্লিজ। কিন্তু নূর, সেই মাতাল নূর, হঠাৎ নিজের শার্টের বোতাম এঁকে এঁকে খুলতে শুরু করলো। হামজা বিস্মিত চোখ বড় বড় করে বলল, এই জঙ্গলি মেয়ে তুমি, তুমি শার্ট খুলছো কেন? নূর তখন ঠোঁট কামড়ে ধীরে আঙ্গুল নিয়ে গিয়ে হামজার ঠোঁটে রাখল। চুপ করে চোখের গভীর ভাষায় বলল, আমাকে আমার কাজ করতে দাও। হামজার শরীর থেমে গেল। গলার কাছে নূরের নিঃশ্বাস স্পষ্ট টের পাচ্ছিল সে। কিন্তু তার মন দ্বিধায় দোল খাচ্ছে। নূর তো এমন নয়। এই পাগলামি, এই ঘনিষ্ঠতা সবই নেশার ঘোর। হঠাৎ সে নিজেকে সামলে নূরের কাঁধে হাত রেখে ধীরে সরিয়ে দিল। তুমি যা করছো এটা তুমি না। তোমার হুঁশ ফিরলে তুমি আফসোস করবে। আমি সেটা হতে দেব না। কিন্তু নূর হার মানার মতো না। আরেকবার এসে হামজার গলায় নাক ঘষে হালকা কামড়ে বসল। হামজার গলা দিয়ে একটা চাপা শব্দ বের হয়ে গেল। ব্যথা না, বরং এমন এক অনুভূতি যা তাকে ভিতর থেকে কাঁপিয়ে দিল। তবুও নিজের সীমা না হারানোর লড়াইয়ে সে শেষবারের মতো করার সিদ্ধান্ত নেয়। নূরের কানের নিচে হালকা আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। আঘাত নয়, বরং ঘুমের মতো গভীর বিশ্রামে পাঠিয়ে দেয় যেন। সে ধীরে করে নূরকে বিছানায় শুইয়ে দেয়। তার শরীর জড়িয়ে রাখে একটা পাতলা কাঁথা দিয়ে। হামজা তাকিয়ে থাকে কিছুক্ষণ, চোখ আটকে যায় নূরের শান্ত মুখে, এলোমেলো চুলে, আর অসহায় ভঙ্গিতে। তারপর নিজেকে ধরে রাখার শেষ চেষ্টা করে উঠে যায় ওয়াশরুমে। শরীর ঘামে ভিজে গেছে, কেবল উত্তাপে না, লড়াইয়ে। যেখানে আইন চলে না, সেখানে মুখোমুখি দাঁড়িয়ে দুইজন মাফিয়া কিং, জ্যাস ও মেহরাব। মেহরাবের পরিচয় সব সময় গোপন থাকলেও জ্যাস সবকিছু জানে। জ্যাসের চোখ লাল রাগে। বারবার মেহরাবকে নিষেধ করার পরও সে একই ভুল আবার করেছে। জ্যাস ঠোঁটের সিগারেট শেষ করে নিচে ফেলে পা দিয়ে পিষে ফেলল। মেহরাব বাঁকা হেসে বলে উঠল, আজ হোক কিংবা কাল করবিকে আমি একটা স্বাধীন জীবন উপহার দিব। জ্যাস এগিয়ে এসে মেহরাবের কাঁধে ফুল দিয়ে ময়লা উড়িয়ে বলল, আমার মনে হচ্ছে তোমার জীবনের প্রতি মায়া কমে গেছে। মেহরাব জ্যাসের কাঁধে হাত রেখে বলল, ওকে ছেড়ে দে জ্যাস, সব আগের মতো হয়ে যাবে। জ্যাস বাঁকা হেসে বলে উঠল, তোমার কি মনে হয় আসল ঘটনা জানার পর করবি তোমার নাম শুনতে চাইবে? সে তোমাকে নিজ হাতে জাহান্নামে পাঠাবে। জ্যাস রাগে মেহরাবের গালে একটা ঘুষি বসিয়ে দিল। মেহরাব ফু দিয়ে থুথু ফেলতেই দেখল রক্ত চলে এসেছে। মেহরাব ছুরি ছুঁড়ে মারে জ্যাসের দিকে। জ্যাস সরে গিয়ে দেয়ালের পাশে থাকা লোহার রডটা তুলে নেয়। এতবার নিষেধ করার পরও একই ভুল, এইবার ক্ষমা আমার নামের পাশে নেই। চিৎকার করে উঠে আসে রাগে কাঁপতে থাকা কণ্ঠ। জ্যাস এক ঝাঁপে মেহরাবের বুক বরাবর রডটা আঘাত করে। মেহরাব ছিটকে পড়ে যায় কাচের জানালার ভেতর দিয়ে। কাঁচ ভেঙে শব্দ হয়, চ্যাক। মেহরাব উঠে দাঁড়ায়, গালে রক্ত, তবুও চোখে আগুন। সে পিস্তল বের করে গুলি চালায়, ধায় ধায়। জ্যাস পিছিয়ে দেয়ালের আড়ালে যায়, তারপর একসাথে তিনটা ছুরি ছুড়ে দেয়। একটা মেহরাবের কাঁধে গিয়ে বসে। মেহরাব শব্দ করে ওঠে না, বরং হেসে ওঠে। ভাই হইলেও তোরে ছাড়ব না। জ্যাস এবার তার ফেভারিট অস্ত্র নেইল ব্যাগ তুলে নেয়। সে ধীরে ধীরে মেহরাবের দিকে এগোয়, চোখে জ্বলন্ত প্রতিশোধ। দুই ভাই না, শত্রু। রক্তে আজ বিচার হবে। দুজনেই একে অপরকে খুশি, লাথি, ছুরি, ব্যাট দিয়ে মারে। রক্ত ছিটকে পড়ে চারপাশে। দেয়াল রক্তে লাল। কিন্তু জ্যাস একের পর এক আঘাত করে, মেহরাবের পাঁজরে, মুখে, হাঁটুতে। একটা ঘুষিতে মেহরাবের নাক ভেঙে যায়। শেষে জ্যাস মেহরাবকে মাটিতে ফেলে বুক দিয়ে তার বুকের ওপর পা রাখে। এইটা তুই চাস, আমার ভালোবাসার বিচার? মেহরাব জবাব দেয় না, শুধু রক্তে ভেসে যায় তার মুখ। জ্যাস পিস্তল তাক করে, কিন্তু গুলি করে না। আমি মাফিয়া, তুই না। তুই ভাই ছিলি।
রাক্ষস হয়েছস। আজ বাঁচা কারণ আমি করবীর জন্য তোরে মারলাম না, তোর রক্ত থামাইলাম। এরপর জ্যাস ধীরে ধীরে অন্ধকারে হারিয়ে যায়। আর পেছনে পড়ে থাকে মেহরাব, পরাজিত, রক্তাক্ত, আর একা। করবীর জ্ঞান ফিরে, সে নিজেকে সম্পূর্ণ একটা আলাদা রূপে দেখতে পায়। এই রূপটা কিছুটা চেনা লাগছে। করবী ভালো করে তাকিয়ে দেখলো এটা সেই রূপ যেই রূপেও প্রথম রাশিয়ায় চোখ খুলেছিল। করবী চারপাশ তাকাতেই সোফায় জ্যাসকে ভয়ঙ্কর রূপে দেখতে পেল, হাতে ছুরি ঘুরাচ্ছে আর করবীর দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। করবী চারপাশে তাকাতেই শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত বয়ে গেল। সোফায় পা তুলে বসে আছে জ্যাস শিকদার, অন্ধকারের মতো স্থির, ভয়ঙ্কর, আর হাতে একটি ধারালো ছুরি অবহেলায় ঘোরাচ্ছে। তার চোখ দুটো করবীর দিকে এমনভাবে তাকিয়ে আছে, যেন সে কোনো মানুষ নয়, মাত্র একটা শিকার। করবী ভয় সামলাতে সামলাতে চারপাশে তাকালো, তারপর গলা শুকিয়ে আসা কণ্ঠে বলল, আ আমি এখানে কেন? জ্যাস ধীরে ধীরে ঘাড় বেঁকিয়ে তাকালো। ঠোঁটে আলসে, নির্মম হাসি। আজ থেকে এখানেই থাকবে, আমার সাথে। কথাটা শুনে করবীর ভেতরে জমে থাকা রাগ আর অপমান মাথা তুলল। আর সহ্য হলো না। আঙুল তুলে জ্যাসকে দেখিয়ে সে চিৎকার করে উঠল, জ্যাস শিকদার, আমি কোনো পাখি না যে বন্দি থাকবো, আপনি আসলে আমার কাছে কি চান? তার কথা শেষ হওয়ার আগেই জ্যাস উঠে দাঁড়ালো। কয়েক সেকেন্ডে দূরত্ব শূন্য হয়ে গেল। বিছানার দিকে ঝুঁকে ছুরির ঠান্ডা ঘাড় করবীর থুতনিতে চেপে ধরল। তার কণ্ঠ বরফের মতো ঠান্ডা। এমন ভুল দ্বিতীয়বার করবে না। নির্বোধ মেয়ে, আমাকে প্রশ্ন করার সাহস হয় কিভাবে? কিন্তু আজ করবী ভয় পেল না। ভয়ের দিন শেষ। ভয় মানুষকে ভেঙে দেয়, থামিয়ে দেয়। করবী থামবে না। মৃত্যু, তাও ভয় দেখাতে পারবে না তাকে। তার প্রতিশোধ নিয়ে সে ফিরবে, একজন একজন করে সব শয়তানকে শেষ করবে। জ্যাস করবীর চোখের সেই অদ্ভুত বৃদ্ধতা লক্ষ্য করল। কুচকে ভাবল, এই মেয়েটা আবার পালানোর প্ল্যান করছে না তো? সে ছুরির ধার আরো চেপে ধরল। করবীর কাঁধ শক্ত হয়ে উঠল, ক্ষীণ রক্তের লাল রেখা নেমে এলো চিবুক বেয়ে। জ্যাস গর্জে উঠল, পালানোর কথা ভাবলে ভুল করবে। নিজের দুর্ভাগ্যটা মেনে নাও। তোমার মায়ের দেওয়া দুর্ভাগ্য। মায়ের কথা শুনে করবী তাকালো। বিস্ময় চোখ বড় হয়ে গেল। ছুরির ধার চামড়া কেটে রক্ত বেরোচ্ছে, তবু করবীর কণ্ঠ কাপড় নেই। তুমি আমার মাকে চিনো? আমার মায়ের পাশে ছবিতে যে মহিলা, তিনি কে? জ্যাস হঠাৎ করবীর চুল মুঠিতে চেপে ধরল। নিষ্ঠুর শক্তিতে তাকে মুখের সামনে টেনে নিয়ে এল। আমার মা। করবীর বুক ধপ করে উঠল। জ্যাসের মা আর তার নিজের মা একই ছবিতে। মাথা ঝিম ধরে এলো। এত শখ, এত অন্ধকার সত্য, শরীর যেন হালকা হয়ে এলো, শক্তি ফুরিয়ে গেল। জ্যাস ঠোঁটে বাঁকা, বিদ্রুপ মাখা হাসি এনে বলল, মুক্তি চাইছো? ঠিক আছে, একটা শর্তে তোমাকে মুক্তি দেব। করবী চোখ খুলে তাকালো। কি শর্ত? জ্যাস তার দিকে এমন দৃষ্টিতে তাকালো, যাতে নেশা আছে, পাগলামি আছে, আর এক অদ্ভুত জ্বলন্ত ঘৃণা। সে ধীরে ধীরে এগিয়ে এলো, করবীর ঠোঁটের অনেক কাছে থেমে গেল। করবী ঘৃণায় চোখ শক্ত করে বন্ধ করে নিল। পরক্ষণে জ্যাস তার কান ঘেঁষে নিচু কণ্ঠে ফিসফিস করল, মেহরাব আর তার মা শায়েলা শিকদারকে তুমি নিজের হাতে শেষ করবে। করবী চোখ মেলে তাকাতেই জ্যাস পেছনে সরে গেল। তার দৃষ্টিতে শুধু ঘৃণা। জ্যাস শিকদার যেখানে সেখানে মুখ ডুবায় না, নর্দমাতে তো কখনোই নয়। করবীকে নর্দমা বললেও করবী কোনো প্রতিক্রিয়া দেখালো না। মনের ভেতর বরফের মতো ঠান্ডা চিন্তা। আমি বেশি ভেবেছিলাম। এই মানুষটার মধ্যে কোনো মানুষ তো নেই। করবী দম নিয়ে বলল, আপনি চাইলে নিজেই করতে পারেন। আমাকে দিয়ে কেন? জ্যাস রিভলভারটা হাতে তুলে খেলাচ্ছলে ঘুরাতে ঘুরাতে বলল, প্রস্তাব পছন্দ হয়নি? তাহলে ঠিক আছে। সে দরজার দিকে হাঁটা দিল। জ্যাসের পা দরজার বাইরে যাওয়ার আগেই করবী চিৎকার করে উঠল, আমি রাজি, কিন্তু আমাকে দেশে ফিরিয়ে নিতে হবে। জ্যাস থামল। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। ফুটে উঠল এক ভয়ঙ্কর, ভিলেনি হাসি। গুড গার্ল। জ্যাস ঘর থেকে বেরিয়ে যেতেই করবী ধীরে ধীরে বিছানা ছাড়ল। আগের মতো এখন আর তার পাশে কোনো কাজের লোক নেই। দরজা খুলতেই এক তরুণী ভয়ে ভয়ে এগিয়ে এল। মাথা নিচু করে বলল, ম্যাম, আপনার জন্য নাস্তা তৈরি করা হয়েছে, প্লিজ আসুন। করবী কোনো কথা না বলে তার পিছু নিল। ডাইনিং রুমে ঢুকতেই চোখ আটকে গেল টেবিলজোড়া খাবারের দিকে, যেন রাজকীয় আয়োজন।
নিঃশব্দে চেয়ার টেনে বসে সে প্রশ্ন করল, হাত আছে? মেয়েটা ইতস্তত করে জবাব দিল, ম্যাম, স্যার বলেছেন আপনাকে স্যুপ। আর বাকিটা বলতে না দিতেই পেছনে থেকে দৃঢ় কণ্ঠ ভেসে এলো, তুমি যাও। মেয়েটা ভয়ে তড়িঘড়ি সরে গেল। জ্যাস এগিয়ে এসে করবীর সামনে বসে শান্ত স্বরে বলল, এখন এসব খেয়ে নাও। করবী কোনো উত্তর দিল না। তার আর জ্যাসের সঙ্গে কথা বলার রুচি নেই। বেঁচে থাকতে হলে তাকে খেতে হবে, আর প্রতিশোধ নিতে হলে তাকে শান্ত থাকতে হবে। জ্যাস চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। করবী বিরক্ত হয়ে বলল, আমাকে দেখলে কি আপনার পেট ভরবে? এভাবে তাকিয়ে আছেন কেন, শয়তানের মতো? জ্যাস ঠোঁটের কোণে এক ব্যঙ্গাত্মক হাসি টেনে বলল, তোমাকে দেখলে না, তোমাকে খেলে পেট ভরবে। খাও, বেশি করে তারপর আমি। বাক্যটা শেষ হওয়ার আগেই করবীর হাত ছুটে গেল গ্লাসের দিকে। মুহূর্তেই সে পুরো গ্লাসের পানি ছুঁড়ে মারল জ্যাসের মুখে। জ্যাস বাকরুদ্ধ, আর করবীর চোখে সেই নীরব আগুন। হামজার আজকের মিশন শেষ। পুলিশের চোখের সামনেই চোরাই মাল জাহাজে তোলো আর নিয়ে চলে গেল সমুদ্রের দিকে। সবাই জানে, যতই সৎ হোক, সন্তানের প্রাণের বিনিময়ে একজন বাবা আজ দেশের সঙ্গে বিশ্বাসঘাতক হতে বাধ্য হয়েছে। আর সেই বিশ্বাসঘাতকতার আড়ালে দাঁড়িয়ে হামজা হেসে উঠল বিকৃত আনন্দে। মাল পাচার করেই হামজা বিশ্রী হেসে পুলিশগুলোর দিকে দুইটা গালি ছুড়ে দিয়ে তার এক সঙ্গীকে বলল, এর মেয়েকে জঙ্গলের মাঝে ফেলে রেখে আসবি। ছেলেটা ঠোঁট কামড়ে বলে উঠল, ওকে বসো। এখন হামজার কাজ শেষ, ওই মেয়ে জাহান্নামে যাক, তাতে ওর কি। হামজা বাইকে উঠে একটানে সেখান থেকে যেন মিলিয়ে গেল। জ্যাস বলেছে দেশে আসছে আজ। কি হয়েছে আজকাল জ্যাস কিছুই হামজাকে বলছে না। বিষয়টার জন্য হামজার করবীকেই দায়ী মনে হচ্ছে। এই মেয়েটা আসার পর থেকে জ্যাস আগের মতো নেই। সে পাল্টে যাওয়ার ভয় আর রাগ চেপে ধরল হামজাকে। এই মেয়ের একটা ব্যবস্থা করতেই হবে। এদিকে সেই ছেলে হামজার সেই জঙ্গলের মাঝে বাড়ির সামনে এসে পৌঁছে ঘরটার দিকে তাকিয়ে একে উপরের দিকে তাকিয়ে বিশ্রী হেসে বলল, আজ মজা হবে মনে হচ্ছে মামা। একটা ছেলে সিঁড়ি পেয়ে উপরে উঠে দরজা ধাক্কা দিতেই ভাবল হামজা হয়তো এসেছে। তাই ও লজ্জায় লাল হয়ে নিজের রুম থেকে বের হলো। আজ আর ও রুম ময়লা করে রাখেনি, রুম পরিষ্কার করে, নিজের হাতে খাবার সাজিয়ে রেখেছে। সাথে আজ সে নিজেকে সুন্দর করে সাজিয়েছে। এতদিনে হামজার প্রতি সে যে দুর্বল হয়ে পড়েছে আজ ওকে দেখেই বোঝা যাচ্ছে। বিশেষ করে রাতে হামজার সাথে করা পাগলামিগুলোর কথা ভাবতেই লজ্জায় লাল হয়ে উঠছে সে। হাসি হাসি মুখ নিয়ে দরজা খুলতেই আজ দরজার সামনে একজন অপরিচিত ছেলে দেখে মুচকে তাকালো। ছেলে বলা যায় না, মধ্যবয়স্ক লোক। করবীকে দেখেই বিশ্রী হেসে বাকিগুলোর দিকে তাকিয়ে বলে উঠল, মাম্মা মাইয়া তো না যেন করি, উদ্ভব আমার তো সহ্য হচ্ছে না। কিছুই বুঝতে পারছে না, এরা কারা। বাকিগুলোও ছুটে আসলো। উভয় পিছিয়ে গিয়ে দরজা লাগাতে গেলেই ওরা দরজায় ধাক্কা দিয়ে খুলে ফেলল। চারজনের মধ্যে তিনজন মধ্যবয়স্ক কালো কুচকা লোক, আর একটা ছেলে। ছেলেটা চুপচাপ তাকিয়ে রইল নূরের দিকে। উভয় আশেপাশে কিছু খুঁজতে শুরু করলো। লোকগুলো বিশ্রীভাবে ওকে উঠে গেলেই বারবার নিষেধ করলো। নূরের অবস্থা দেখে ছেলেটা লোকগুলোকে নিষেধ করলো এমনটা না করতে, ফিরে যেতে। কিন্তু লোকগুলো যেন নূরকে দেখেই জিভে জল চলে এসে। এক পর্যায়ে ছেলেটার সাথে লোকগুলোর হাতাহাতি শুরু হয়ে গেল। কিন্তু এমন তিনটা গুন্ডার সাথে একটা ছেলে পেরে উঠল না। একটা লোক নূরের গায়ে বিশ্রীভাবে হাত দিয়ে বিছানায় ছুঁড়ে মারল। নূর বারবার মনে মনে হামজাকে খুঁজতে শুরু করলো। আশা নিয়ে বারবার দরজার দিকে তাকালো হামজা আসবে, কিন্তু না, ওকে হতাশ করে আসেনি হামজা। লাস্ট পর্যায়ে আরো একটা ওকে ধরতেই ও চিৎকার দিয়ে হামজাকে ডাকতে শুরু করলো। লোকগুলো হুহু করে হেসে উঠে বলল, শালি তোর ভাতারি আমাদের এখানে পাঠাইছে। যাকে বাঁচাইতে ডাকতাছ সেই আমাদের তোর সর্বনাশ করতে পাঠাইছে। নূরের যেন বিশ্বাস হলো না প্রথমে। কিন্তু লোকগুলো ওর শার্টের বোতাম টেনে ছিঁড়ে ফেলতেই নূর রাগে মাথার উপর হাতুড়ে পাওয়া ফুলের টব দিয়ে একটার মাথায় আঘাত করল। একটারও মাথা থেকে এমন রক্ত ঝরতে দেখেই বাকিগুলো নূরের চুল টেনে ধরে বলল, শালি মাগি, তোর এত বড় সাহস, দ্বারা আজ তোর সব। নূর লোকটার মুখে একটা পাঁচ মারল। এক এক করে তিনটার উপর একের পর এক আঘাত করতে শুরু করল। দূরে তিনটার মার খেয়ে আধা মরা হয়ে পড়ে থাকা ছেলেটা অবাক হয়ে তাকিয়ে রইল। একটা মেয়ের ফাইটের স্কিল দেখে নূর তিনটাকে বেঁধে বলল, সব সত্যি বল, প্রথম থেকে। তিনটাই ভয়ে সব বলে দিল। নূর ভেতর থেকে চুরমার হয়ে গেলেও ঠোঁটে ভয়ঙ্কর হাসি ঝুলিয়ে বলল,
সবকিছুর হিসেব এক এক করে হবে, আমি প্রতিজ্ঞা করছি। ধীর পায়ে হেঁটে পুরো বাড়িতে কেরসিন ঢেলে বাহিরে বের হয়ে গেল। যাওয়ার সময় কি মনে করে ছেলেটাকে বের করে নিল নিজের সাথে। লোকগুলো চিৎকার করে ক্ষমা চাইতে শুরু করলো। মুখ ঠোঁটে ভয়ঙ্কর হাসি ঝুলিয়ে পুরো বাড়িতে আগুন জ্বালিয়ে এক দৃষ্টিতে বাড়িটার দিকে তাকিয়ে রইল। ভেতরে পড়ে যাওয়া আর্তনাদ ওকে শান্তি দিচ্ছে। জানোয়ারদের চিৎকার, আর্তনাদ এত আনন্দের হয় আগে জানা ছিল না নূরের। এইবার নেক্সট টার্গেট হামজা চৌধুরী। জ্যাস করবীকে নিয়ে দেশে ফেরার জন্য প্রস্তুতি নিল। দেখা যাক কে কার থেকে প্রতিশোধ নেয় আর কি সত্য বেরিয়ে আসে। জ্যাস শুধু করবীকে ব্যবহার করবে, আর করবী ভাবছে শুধু একবার দেশে যাই তোদের সবগুলোকে এক এক করে শেষ করব। ঠিক আমি যেমন ছটফট করেছি তুইও করবি জ্যাস শিকদার। তোকে আমি রাস্তায় বসাবো, আমি তোর সাথে কি করি তা শুধু ভাববি আর ভয় আতঙ্কে তোর রাত কাটবে। জ্যাস শিকদার বাড়ি ফিরেছে এটা শুনে ভয়ে সবাই দর্শন হয়ে আছে। জ্যাস বাড়িতে যতদিন থাকবে বাড়ির কাজের মহিলা থেকে শুরু করে মনে হয় বিপরে গুলোও হয়ে থাকে। ফারহান শিকদার এসেছে বাড়িতে জ্যাস এসেছে শুনেই। ফারহান শিকদার বাড়িতে থাকেন না, ওনার নিজের বাড়ি আছে, ওখানে একাই থাকে শান্তিতে। এইসব রাজনীতি ক্ষমতা ওনার চাই না। তবে জ্যাসের প্রতি আলাদা দুর্বলতা আর ভালোবাসা আছে বলেই জ্যাসের আসার খবর শুনে ছুটে এসেছেন। জ্যাস করবীকে রুমে পৌঁছে দিয়ে নিচের ড্রয়িং রুমে এসে সোফায় বসল। এক এক করে সবাই উপস্থিত হলো। ফারহান শিকদার, কবির শিকদার, আশিক শিকদার হুইল চেয়ারে করে বাইজিদ শিকদারকে নিয়ে উপস্থিত হলো। তাদের কথার মাঝে এসে উপস্থিত হলো হামজা। বিষয়টা বাইজিদ শিকদারের কাছে বিরক্ত লাগলো। আজ শুধু কথা বলতে পারে না বলে শুধু চোখগুলো দিয়ে তাকিয়ে রইল। হামজা এসেই জ্যাসের দিকে তাকিয়ে হেসে হাত বাড়িয়ে বলল, ভাই তোমার আসার কথা শুনে ছুটে চলে এসেছি। জ্যাস একবার তাকিয়ে বসতে ইশারা করল। কবির শিকদার বলছে আব্বা মন্ত্রী ছিল কিন্তু এখন আব্বা দিন দিন অসুস্থ হয়ে পড়ছে, তাই আমি চাচ্ছি আমাদের ভাইদের মধ্যে আমি বড়, তাই আব্বার পদটা আমি পেতে। তোরা কি বলিস? আশিক শিকদার বলল, এইসবের আমার কোনো আগ্রহ নেই, তাই তোমাদের যা ভালো মনে হয়। কবির শিকদার মেনে নিল উনি নিজেই মন্ত্রী হবে। কিন্তু তখনই জ্যাস বলে উঠল, এই লোক হাত পা মুখ শব্দ ভেঙে বসে আছে। এমন জোগাড় দিয়ে তো আর দেশের কোনো কাজে আসনে না, তোমরা জিনিসের রাস্তা থেকে বিদায় করা ভালো। কবির শিকদার রেগে জ্যাসের দিকে তাকি বলে উঠল, জ্যাস ভুলে যাস না উনি আমাদের জন্মদাতা পিতা। জ্যাস মুখটা অসহায়ের মতো করে বলে উঠল, ওপস আমি তো ভুলে গিয়েছিলাম। তারপর মুখ কঠিন করে বলে উঠল, মন্ত্রীর পদে দাঁড়াবে ফারহান শিকদার। ফারহান শিকদার সহ সবাই অবাক হয়ে গেল। ফারহান শিকদার বলে উঠল, আমি কিভাবে কি? আমি এইসবে নেই, আমি তো এসেছিলাম তোকে দেখতে। জ্যাস ঝুঁকে সবার দিকে তাকিয়ে বলে উঠল, এটাই আমার শেষ ডিসিশন। কবির শিকদার প্রচুর রেগে গেল। এতদিন যেটার আশায় ছিল এই ছেলে এক মিনিটে সেটায় পানি ঢেলে দিতে চাচ্ছে। কিছুতেই এটা হতে পারে না। কবির শিকদার আবার বলে উঠল, মেহরাব সুস্থ হোক, তারপর ফাইনাল ডিসিশন নেওয়া হবে কে হবে মন্ত্রী। বড় ভাই নিজের পাপের শাস্তি পাচ্ছে আর তার পাপের রাজ্য ধ্বংস করতে ছোট ভাই মন্ত্রী হবে। আমার উপরে আর কার সাহস আছে কথা বলার শুনি আমি। জ্যাসের হুঙ্কারে সবাই চুপ হয়ে গেল। ফারহান শিকদার নিজেও বিপাকে পড়ে গেলেন কি হচ্ছে। উনি তো এইসব কিছু হতে চান না। পরে জ্যাসকে বোঝাতে হবে। জ্যাস উঠে চলে যেতেই ফারহান শিকদার কবির শিকদার বলল, আমি ওকে বুঝাব, আমি মন্ত্রী হতে চাই না, সেটা তুইও ভালো জানিস। এতক্ষণ সবকিছু দুইতলা থেকে দেখে বাঁকা হাসলেন শায়েলা শিকদার। এই বংশের মেয়ে উনি, এই বাড়ির মেয়ে, আবার এই বাড়ির বউ। এত সহজ উনার ছেলে ছাড়া অন্য কেউ মন্ত্রী হবে? মন্ত্রী তো হবে মেহরাব শিকদার, আর সাথে এক এক করে জ্যাসের দেওয়া ও শরীরে প্রতিটি আঘাতের হিসেব নিবে। জ্যাস হামজাকে নিয়ে বেরিয়ে যেতে যেতে একবার দুই তলার দিকে তাকালো। সে ভালো করেই জানে কবির শিকদারের উপর হামলা করার পরিকল্পনা করে রেখেছে শায়েলা শিকদার। তাই তো গল্পের মুখ পাল্টে দেওয়ার জন্য বলির পাঠা বানালো ফারহান শিকদারকে। করবী রুমে বসে পায়চারি করছে। জ্যাস বলে গিয়েছে কাজ যেন জলদি হয়, না হয় কবরী নিজেই নিজের অস্তিত্ব খুঁজে পাবে না, অন্য কেউ তো দূরে থাক। করবী প্রথম পরিকল্পনা করল নিজের বাড়িতে যেতে হবে। কিছু তথ্য ওই মায়ের লাইব্রেরি থেকে পেলেও পেতে পারি। আর দ্বিতীয় পরিকল্পনা হলো বাইজিদ শিকদারকে সুস্থ করতে হবে। ও নিজের শত্রু দিয়েই শত্রু মারবে।
বাইজিদ শিকদার একমাত্র সবকিছু ভুলে, তাই করবি ভুলটাকেই হাত করবে আগে। শুরুটা যে করেছে তাকে দিয়েই শেষ হবে। কিন্তু এখন যেতে হবে শাহেলা সিদ্দিকীর কাছে, আর মেহরাবকেও খুঁজে বের করতে হবে। করবি রুম থেকে বের হয়ে ধীরে ধীরে নিচে নেমে আসলো। প্রথমেই দেখা হলো কবিরের বউ ফারহানার সাথে। ফারহানা করবীকে জড়িয়ে ধরল। করবীও কিছু টুকটাক কথা বলে সবার কথা জিজ্ঞাসা করল। ফারহানা খুব মিশুক একটা মেয়ে। করবী ফারহানার থেকে শাহেলা সিদ্দিকীর ওর কোনটা জিজ্ঞেস করল। ফারহানা দেখিয়ে দিল। করবী পা বাড়াতেই ফারহানা টিটকারি করে বলে উঠল, বাহ করবী, তুমি তো দেখি আমার এমন হিংস্র দেবরকেও বসে নিয়ে এসেছো। প্রথম তো রুম থেকেই বের হতে দিত না। করবী কি বলবে জোরপূর্বক হেসে বলল, তেমন কিছু না। বুঝেছি, বুঝেছি, আচ্ছা যাও, আমি রুমে যাচ্ছি। বাড়ির কোনো কাজ কেউ করতে হয় না, তবে খাওয়ার সময় সবার টেবিলের পাশে তাদের বউরা দাঁড়িয়ে থাকতে হয়। এটাই শিকদার বংশের নিয়ম। করবী শাহেলা সিদ্দিকীর ও ঘরের সামনে এসে টোকা মারল। ডাক দিল। ভেতর থেকে শব্দ না পেয়ে করবী দরজা হালকা টেনে ভেতরে প্রবেশ করল। রুমটা অন্ধকার, ঠান্ডা অনেক। করবী ভাবল হয়তো রুমে কেউ নেই, তাই ও বেরিয়ে যেতে পা বাড়াতেই কেউ বলে উঠল, চোরের মতো পালিয়ে যাচ্ছ কেন? করবী ভ্রু কুঁচকে পেছনে ফিরে তাকালো, তখনই মেহরাব লাইট অন করলো। সাথে সাথে করবী দূরে সরে যেতে নিলেই পা আটকে পড়ে যেতে নিল। সাথে সাথে মেহরাব ওর কোমর জড়িয়ে ওকে ধরে ফেলল। করবী ভয়ে চোখ মুখ খিচে ফেলল, কিন্তু যখনই ঠান্ডা হাতের স্পর্শ পেল সাথে সাথে শরীর কাঁটা দিয়ে উঠল। করবী মেহরাবকে ধাক্কা দিয়ে সরে গেল। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়। জ্যাস এসেছে রুমে, রিয়া এসেছিল। রিয়া জ্যাসের কুপিন্নি মেয়ে। মেহরাব আর করবীকে এমন অবস্থায় দেখে এই মেয়ে তো অন্য কিছু ভেবে বসেছে। করবীর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, 2 টাকার মেয়ে না, জ্যাসের মতো ছেলে পেয়ে ও বড় ভাইয়ের সাথে পরকীয়া করে বেড়াচ্ছিস? আজ শুধু জ্যাস বাড়ি আসুক, তোর মতো নোংরা মেয়েকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করব। মেহরাব এগিয়ে এসে ঠাসস করে রিয়ার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। না জেনে আর একটা কথা বললে তোর গাল লাল করে ফেলবো। রিয়া চিৎকার করে বলে উঠল, তুই আমার গায়ে হাত তুললি? তোদের দুটোর আজ আমি কি করি দেখবি শুধু। মেহরাব রেগে বলে উঠল, অল্প বয়সে মরতে না চাইলে চোখের সামনে থেকে দূর হ। আর কাকে 2 টাকার মেয়ে বলেছিস? একবার নিজের দিকে তাকা। অপমানে রাগে ফুঁসতে ফুঁসতে রিয়া নিচে নেমে গেল। করবী তাজ্জব হয়ে এতক্ষণ এইসব দেখছিল। কি থেকে কি হয়ে গেল? মেহরাব সরি বলতে বলতে এগিয়ে আসতে নিলে করবী হাত দিয়ে থামিয়ে নিজেই বলে উঠল, আমি দুঃখিত, আমার জন্য কি থেকে কি হয়ে গেল। আমকা গাড়ি চালাতে চালাতে বলল, মেয়েটাকে বাঁচিয়ে রেখেছিস কেন? জ্যাস উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না, তাও সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, কাজে আসবে তাই। হামজাও ভালো করে জানে জ্যাসের সব কাজের পেছনে একটা কারণ থাকে। কিন্তু এমন একটা সাধারণ মেয়ে কি কাজে আসবে? জ্যাস কাজ থেকে ফিরতে বিকেল হলো। রুমে এসেই দেখল করবী শাড়ি ঠিক করছে। জ্যাসকে দেখেই করবীর হাত থেমে গেল। অন্যদিকে ফিরে শাড়ির আঁচল ঠিক করে পেছনে ফিরতেই জ্যাসের বুকের সাথে বাড়ি খেল করবীর কপাল। এই লোক এত লম্বা কেন? করবী সরে গেল সাথে সাথে। জ্যাস পকেটে হাত খুঁজে কিছুটা ঝুঁকে করবীর সারা শরীরের দিকে চোখ বুলিয়ে বলে উঠল, আমাকে সিডিউস করার জন্য শাড়ি খুলে রেখেছিলে? জ্যাসের এমন নোংরা চাহনি আর এমন কথায় করবীর আগে হাত মুখ করে নিল। আপনি তো নোংরা জিনিসের দিকে নজর দেন না, তাহলে সে শাড়ি খুলে দাঁড়িয়ে থাক বা সবকিছু খুলে, তাতে তো আপনার কিছু যায় আসার কথা না। করবীর এমন কথায় জ্যাস ভরা বাঁকা করে তাকিয়ে বলল, সবকিছু খুলে দাঁড়িয়ে থাকো? করবীর আগে দাঁতে দাঁত চেপে বলে উঠল, আপনি আপনি একটা অসভ্য লোক। করবী এমন হঠাৎ রাগে, এমন কথায় জ্যাসের রাগ না হয়ে হাসি পেল, তবুও মুখে রাগ রাগ ভাব এনে বলে উঠল, আমাকে অসভ্য বলে গালি দেওয়ার জন্য তোমাকে আরো একটা শর্ত মানতে হবে, না হয় বাকিটা বুঝে নাও তোমার কি অবস্থা করব। নোংরা জিনিস নোংরা জায়গায় ফেলে আসবো। করবী অসহায়ের মতো চোখ সরিয়ে নিল। এমন দিন আমারও আসবে জ্যাস শিকদার, শুধু অপেক্ষা করো। জ্যাস করবীকে বলল, আমার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসো, এই বাড়ির চাকরগুলো কুকুর হয়ে গেছে কুকুরের সাথে থেকে। করবী রুম থেকে বের হতেই জ্যাস ল্যাপটপ সামনে নিয়ে বসল। করবী নিচে রান্নাঘরে আসতেই ছোট শাশুড়ির সাথে দেখা হলো। উনি ওনার মেয়ে কুবাকে কোলে নিয়ে রেখেছেন। করবী কুবার গালে হাত বুলাতেই কুবা করবীর পিছু পিছু হাঁটা শুরু করলো। বলা যায় করবীর স্নিগ্ধ সৌন্দর্য দেখে বাচ্চা মেয়েটার পছন্দ হয়ে গেছে। এর মধ্যে দেখা মিলল শাহেলা সিদ্দিকীর সাথে।
সাহেলা সিদ্দিকী খুশি হয়ে করবীকে শিখিয়ে দিল ড্যাশের কি পছন্দ আর কি না পছন্দ। করবীর ভীষণ পছন্দ হয় সাহেলা সিদ্দিকীকে। কত ভালো উনি, আর এই শয়তান ড্যাশের তো ভালো মানুষ সহ্য হয় না। সাহেলা সিদ্দিকী করবীকে বলল, আমার রুমে এসো, তোমার সাথে আড্ডা দিব। আমার ছেলের বউ তো নেই, তাই তোমাকে আমার ছেলের বউ মনে হয়। ড্যাশ আমার পেটের সন্তান না হলেও তাকে আমি নিজের সন্তানের মতো ভালোবাসি। করবী হালকা হেসে বলল, আমি আসবো। করবী টুবাকে নিয়ে নাস্তা বানিয়ে রুমের দিকে গেল। পেছনে থেকে সাহেলা সিদ্দিকী বলে উঠল, বোকা করবী, পুরো মায়ের মতোই বোকা। করবী নাস্তা ড্যাশের সামনে রাখল। ড্যাশ হাত মুষ্টিবদ্ধ করে এক দৃষ্টিতে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। রাগে ওর চোখ লাল হয়ে গেছে। টুবা ড্যাশকে জড়িয়ে ধরতে চাচ্ছে। এমনিতেই টুবা ড্যাশের অনেক পাগল। ড্যাশ পাশ থেকে টুবাকে একটা চকলেট দিয়ে বলল, ভাইয়া ওই রুমে যাও, তোমার জন্য একটা খেলনা রাখা আছে। টুবা দৌড়ে চলে গেল খেলনা আনতে। ড্যাশ রাগে করবীর দিকে এগিয়ে এসে ওর কোমরে শক্ত করে চেপে ধরে বলে উঠল, আর কোথায় কোথায় ছুঁয়েছে ওই জানোয়ারটা। তোকে শেষ করতে বলেছিলাম, শরীর বিলিয়ে দিতে নয়। করবী ভয়ে চুপসে গেছে ড্যাশের ডাক দেখে। ড্যাশের ডাক দেখে ওর শরীর কাঁপছে। ড্যাশ করবীকে কিছু বলতে না দেখে আরো রেগে এক হাতে ওর গাল শক্ত করে চেপে ধরে বলে উঠল, তুইও তোর মায়ের মতো ছিনোমরা মহিলা। বলেই ড্যাশ করবীকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে ঝরনা ছেড়ে দিয়ে বলে উঠল, ভালো করে নিজেকে ধুয়ে নে। যেখানে যেখানে হাত দিয়ে ভালো করে ধুয়ে নে। বলেই আবার বলে উঠল, না আমিই ধুয়ে দিচ্ছি। করবী চিৎকার করে বলে উঠল, আমার শরীরে হাত দিবেন না, কি বলবেন? কি করছেন আপনি বুঝতে পারছেন? করবী চোখ থেকে পানি ঝরছে। ড্যাশ নিজেকে শান্ত করার জন্য নিজের হাতেই নিজে কামড় বসালো। করবী থমকে চেয়ে রইল। ড্যাশ কি বলল? ওর মায়ের মতো, মানে আমার মা এমন কি করেছে? ড্যাশ করবীকে ধাক্কা দিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে গেল। করবী ওয়াশরুমে ঝর্ণার নিচে বসে রইল। ভালো লাগে না এত লুকোচুরি। সে সত্যটা জানতে চায়, শুধুই সত্য। নিজের মায়ের সম্পর্কে বলা প্রতিটি কথার শাস্তি দিতে চায় ড্যাশকে। ড্যাশ রুমে এসে করবীর বানানো নাস্তা দেখেই দেয়ালে সব ছুঁড়ে মারে। একটা অপরিচিত আইডি থেকে ওকে মেহরাব আর করবীর ঘনিষ্ঠ হওয়া ছবি পাঠিয়েছে, যেখানে মেহরাব করবীকে জড়িয়ে ধরে আছে। ড্যাশ ভাবছে এটা মেহরাব করেছে, নতুন আইডি দিয়ে পাঠিয়েছে ওকে। আর অন্য বুকে রিয়া বিজয়ী হাসি দিচ্ছে, কারণ তখন ছবিটা ও তুলেছিল আর এখন নতুন একটা আইডি দিয়ে ড্যাশের কাছে পাঠিয়েছে। টুবা শব্দ শুনে দৌড়ে ছোট ছোট পায়ে ড্যাশের কাছে আসে। ড্যাশ টুবাকে দেখে বলে তুলে নেয়। টুবা বলে উঠল, ফুল কই? ড্যাশ ফুল কুচকে বলে উঠল, ফুল। পরক্ষণেই বুঝতে পারল টুবা কাকে ফুল বলছে। ড্যাশ টুবাকে নিয়ে বিছানায় বসিয়ে ব্যালকনিতে গিয়ে সিগারেট ধরালো। কি চলছে ওর মাথায় কে জানে। সাংবাদিক এসেছে একটা ইন্টারভিউ নিতে বাইজিদ চৌধুরী। বাইজিদ চৌধুরী যেহেতু অসুস্থ, তাই উনার পরিবর্তে উনার ছেলে কবির ইন্টারভিউ দিবে। কিন্তু এখানেও বাধা এসে পড়ল। কবির আটকে গেছে নিজের এক কাজে, যার জন্য বাড়িতে আসতে পারেনি। এখন কবিরের পরিবর্তে ইন্টারভিউ দিবে ফারহান শিকদার। আগে খাবারের কাজ শেষ হবে, তারপর ইন্টারভিউ। ড্যাশের সাথে নেমে আসলো করবীও। করবীর গায়ে একটা মেরুন কালার শাড়ি। মেয়েটা এত সুন্দর যে কেউ মুগ্ধ হবে দেখলেই। আজ মেহরাব ও অসুস্থ শরীর নিয়ে খাবার টেবিলে আসলো, যা দেখে ড্যাশ পাকা হাসল। করবীর হাত শক্ত করে ধরে নিজের দিকে আরো টেনে নিল। করবী নিচে আসতেই সাহেলা সিদ্দিকী এসে ওর দিকে তাকিয়ে বলল, তোমার কিছু আনতে হবে না, তুমি শুধু দাঁড়িয়ে থাক। ড্যাশ চেয়ার টেনে বসে প্রথম বলল, করবীকে বসতে। করবী অবাক হয়ে ড্যাশের দিকে তাকিয়ে চুপচাপ বসে পড়ল। একটু কিছু ভুল হলে এই লোক ঝামেলা করে বসবে। পাশের চেয়ারে ড্যাশ বসল। মেহরাব ড্যাশের দিকে তাকিয়ে বলল, ভাই কেমন আছো? ড্যাশ উত্তর না দিলে মেহরাব করবীর দিকে তাকিয়ে বলল, করবী কেমন আছো? করবী ভয়ে যান যায় যায় অবস্থা। ড্যাশ ঠান্ডা গলায় বলে উঠল, ভাবি। ভাবি ভয়ে তোর? সাহেলা সিদ্দিকী দুই ভাইয়ের মাঝে ঝগড়া শুরু হওয়ার আগেই বলে উঠল, আজকে সাংবাদিক এসেছে, ফারহানের ইন্টারভিউ নিচ্ছে। ওনার কথা শেষ হওয়ার সাথে সাথে সাংবাদিক এসে এই গ্লাস পানি চাইল। কণ্ঠ শুনে করবী পেছনে ফিরে তাকিয়ে থমকে গেল। কিভাবে সম্ভব, নাকি একই রকম ভিন্ন মানুষ? পুরো করবীকে দেখে অবাক হওয়ার ভান করে বলল, করবী। করবী ড্যাশের দিকে তাকিয়ে আবার নূরের দিকে তাকালো।
জ্যাস বলে উঠল, সাংবাদিক বেঞ্জামিন চৌধুরী আসার কথা, আপনি এখানে কি করছেন? নূর বিনয়ের সাথে বলে উঠল, ক্ষমা করবেন জ্যাস শিকদার, আমার আম্মু অসুস্থ বলে আমাকেই আসতে হলো। আমিও একজন সাংবাদিক, কিন্তু আম্মুর মতো অত বড় নই। জ্যাস কথা না বাড়িয়ে খাওয়া শুরু করার আগে বলল, এসেছেন যখন আমাদের সাথে ডিনার করে যান। ফারহান শিকদার ও খাবার টেবিলে এসে বসল। নূর তো এটাই চাচ্ছিল। ও এসে করবীর পাশে বসে খুশিতে বলে উঠল, অনেক দিন পর দেখা হলো আমাদের। করবী এখনো বিশ্বাস করতে পারছে না নূর বেঁচে আছে, অথচ ও এতদিন ওকে মৃত ভেবেছে। খাওয়া শেষে নূর সবার আড়ালে করবীর হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলল, কেউ যেন না দেখে, শুধু তোমার জন্য। করবী আরো অবাক হলো। নূর আগ থেকেই কাগজে কিছু লিখে এনেছে, তাহলে নূর আগে থেকেই করবীর জন্য এখানে এসেছে। এটা ভাবতেই করবী খুশি হলো। নূর সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। করবী রুমে এসে খুলে দেখলো একটা নাম্বার। ও ওই নাম্বারে কল দিতেই নূর রিসিভ করলো। আমি জানতাম তুমি কল দিবে। করবী হেসে বলল, তোমাকে দেখে অনেক খুশি হয়েছি। নূর করবীকে বলল, তুমি কি বাসা থেকে বের হবে, কিছু কথা ছিল তোমার সাথে। করবী বলল, আমি আগামীকাল আমার বাবার বাড়ি যাব কিছু সময়ের জন্য। নূর কল কেটে দিল। কল কেটেই বাঁকা হেসে বলে উঠল, সরি করবী, আমি তোমাকে ব্যবহার করতে চাইনি, কিন্তু তুমি ছাড়া যে আমার হামজা পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। আমাদের চারপাশটাই বোধ হয় এমন, একজন আরেকজনকে শুধু ব্যবহার করে যায়। ঘুরে ফিরে একই সবাই। সবারই ভিন্ন ভিন্ন উদ্দেশ্য থাকে। আর উদ্দেশ্য হাসিল করার জন্যই মানুষ কাছে আসে, বন্ধুত্বের হাত বাড়ায়। বহুদিন পর নিজের জন্মস্থানে ফিরে এসে করবী থমকে দাঁড়ালো। পায়ের নিচের মাটি চেনা, তবু যেন অপরিচিত। গভীর করে শ্বাস নেয় সে। এই বাতাস, এই গন্ধ একসময় ছিল তার ভরা আশ্রয়। আজ সেই শ্বাসের মাঝেও কোথাও একটা ফাঁকা পড়ে থাকে। ভাঙা বেড়ার ঘরটা নিঃশব্দে পড়ে আছে। এখানে আর কেউ থাকে না, তবু ঘরটা খালি নয়, ভরা আছে অনুপস্থিতিতে। দেয়ালের ফাটলে, উঠানের ধুলোর ভেতরে লুকিয়ে আছে কত কথা, কত ডাক, কত অপেক্ষা। ছোট উঠানটা যেন আগের মতোই আছে, অথচ কিছুই আর আগের মতো নেই। করবীর চোখ অজান্তেই খুঁজে ফেরে উঠানের পাশে থাকা রক্তকরবী গাছটাকে। মায়ের হাতে লাগানো সেই গাছ, যার ছায়ায় দাঁড়িয়ে সে বড় হয়েছিল, যার লাল ফুলে জড়িয়েছিল মায়ের মুখের হাসি। কিন্তু সেখানে দাঁড়িয়ে আছে অন্য কিছু। রক্তকরবী নেই। তার জায়গায় এখন একটি বেলি ফুল গাছ। সাদা, কোমল, সুগন্ধি। তবু করবীর চোখ ঝাপসা হয়ে আসে। বুকের ভেতরটা হঠাৎ হালকা করে বসে পড়ে। এই গাছ দোষী নয়, তবু তাকে দেখে মনে হয় কেউ নিঃশব্দে তার স্মৃতির জায়গা দখল করে নিয়েছে। এক এক করে তার চেনা, প্রিয় সবকিছু এভাবেই হারিয়ে গেছে। কেউ ফিরে আসেনি, কেউ বিদায়ের শব্দও শোনায়নি। শুধু ফাঁকা জায়গা রেখে গেছে, আর সেই জায়গাগুলো সময় নতুন কিছু দিয়ে ভরাট করে দিয়েছে। কিন্তু করবী জানে, নতুন কিছু থাকলেও পুরনোর অভাবটা থেকেই যায়। সে দাঁড়িয়ে থাকে, কিছু না বলে। হারানোর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু শূন্যতা মানে নেয় না। জন্মস্থানের মাটিতে দাঁড়িয়ে সে বুঝতে পারে, ফিরে আসা মানে সবকিছু ফিরে পাওয়া নয়। কিছু জায়গা আজীবন ফাঁকাই থেকে যায়, শুধু মনে করে থাকার জন্য। করবী নির্বায় পুকুর পাড়ের দিকে যায়। তারপর একটা জায়গায় বসে মাটির মধ্যে কিছুটা ঘুরে চাবি ঘোরাতেই একটা রাস্তা তৈরি হয়। করবী সিঁড়ি দিয়ে নিচে নেমে একটা ছোট লাইব্রেরি দেখতে পায়। সেখানে সে দ্রুত কিছু খুঁজতে থাকে, যদি কোনো কেউ পায়। সে অনেক খুঁজেও কিছু পেল না। শান্ত চোখে বইগুলো একটা একটা করে দেখতে থাকে। এর মধ্যে একটা অদ্ভুত বইয়ে চোখ আটকায়। করবী বইটা হাতে নিয়ে খুলতেই একটা ছবি বেরিয়ে আসে। করবী ভালো করে তাকায়। এই ছবির মহিলাটিই তো দেশের আম্মু, আর পাশের হাসি মুখে তাকিয়ে থাকা মহিলাটা করবীর আম্মু। করবী বইটা ঘাঁটতে ঘাঁটতে আরো একটা সত্য জানতে পারে। দেশের আম্মুই করবীর আম্মু, সেই ছোটবেলার বান্ধবী, যার কথা করবী বহুবার ওর মায়ের মুখে শুনেছে, কিন্তু কখনো উনি নাম বলেনি, পরিচয় বলেনি। করবীর বুক কাঁপছে, আর কি সত্যি সে দেখতে পায় কে জানে। করবী খুঁজতে খুঁজতে আরো একটা সত্যি জানতে পারে, যা জানার পর ওর পায়ের মাটি সরে যায় এক নিমেষেই। ঘরের পেছনে, সেই পরিচিত করবীর গাছটার পাশে মা ও বাবার কবর পুরো নিঃশব্দে পড়ে আছে। করবী ধীরে ধীরে সেখানে গিয়ে বসে। মাটি ছুঁয়ে দেখে, শীতল, নিশ্চুপ, অথচ ভেতরে কত কথা জমে আছে।
সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন তাকিয়ে থাকলেই মায়ের মুখটা ফুটে উঠবে, যেন এই তাকিয়ে থাকাটুকুই তার সঙ্গে কথা বলার শেষ উপায়। কোনো কান্না আসে না প্রথমে। বুকের ভেতরটা ভারী হয়ে থাকে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। মনে হয় কিছু একটা ভেঙে গেছে ভেতরে শব্দ ছাড়াই, চুপচাপ। এই জায়গাটায় একসময় মা ছিল, ছিল তার ছায়া, তার ডাক। আজ সেখানে শুধু মাটি আর নামহীন নীরবতা। করবী বলে ওঠে, মানুষ কি এভাবেই হারিয়ে যায় মা? এত সহজে? যাকে ছাড়া একটা দিনও কল্পনা করা যেত না, তাকে ছাড়া আজ পুরো জীবন কাটাতে হবে, এই বন্ধুটাই যেন বুকের ভেতর চিৎকার করে ওঠে। অথচ সেই চিৎকারের কোনো শব্দ নেই। গলা দিয়ে কিছু বের হয় না, শুধু চোখের ভেতর জমে থাকা জল ধীরে ধীরে ঝরে পড়ে। সে মায়ের কবরটার পাশে বসে থাকে, এক দৃষ্টিতে তাকিয়ে। মনে হয়, যদি আরো একটু তাকিয়ে থাকে, যদি আরো একটু অপেক্ষা করে, মা উঠে বসবে, বলবে, এত দেরি করলি কেন? কিন্তু সময় নড়েছে বসে না, মাটিও নয়। শুধু করবীর বুকের ভেতরটা ক্রমে ফাঁকা হয়ে যায়। আদরের ছোট বোনটা আর আবদার করে না, ওই না বলে বুকে এসে জড়িয়ে ধরে না। ভেতরটা ভারী হয়ে আসে ছোট বোনের কথা মনে হতেই। এই হারানোটা কোনো সাধারণ হারানো নয়। এটা এমন এক শূন্যতা, যা শব্দ চায় না, সান্ত্বনা মানে না। এই শূন্যতা তাকে ভেতর থেকে খেয়ে ফেলে। সে বোঝে, মায়ের মৃত্যু মানে শুধু একজন মানুষ চলে যাওয়া নয়, নিজের একটা অংশকে মাটির নিচে রেখে আসা। করবী সেখানে বসেই নিঃশব্দে ভেঙে পড়ে। কোনো আর্তনাদ নেই, তবু পুরো শরীর জুড়ে একটা আত্মচিৎকার ছড়িয়ে পড়ে, যা শুধু সে নিজেই শুনতে পায়। পেছনে থেকে করবীর গাতে হাতের স্পর্শ পেতেই করবী ভয় পেছনে ফিরে দেখতে পায় নুরকে। নূর করবীর দিকে তাকিয়ে বলল, এভাবে তুমি কষ্ট পেলে তোমার মা, বোন যে কষ্ট পাবে। করবী নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে নূরের দিকে তাকালো। কষ্ট সহ্য করতে করতে করবী নিজেকে নিজে সামলে নিতে শিখে গেছে। নূরের দিকে হালকা হাসি বিনিময় করে বলল, কেমন আছো? ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। নূর করবীর দিকে তাকিয়ে বলল, সত্যি তো? নূরের প্রশ্নে কিছু তো একটা ছিল। করবী হাসতে হাসতে বলল, গরিবের বাড়িতে তোমায় কোথায় বসতে দেই বলো তো? নূর চারপাশ তাকিয়ে বলল, এটা এখন তোমার বাড়ি নয়, তোমার বাড়িতেই একদিন দাওয়াত করে বসিয়ে নিই। করবী নূরকে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে বসল। করবী আজ সাদা শাড়ি পরে এসেছে, চুলগুলো বিনুনি করা, কোমর ছাড়িয়ে দোল খাচ্ছে। শাড়ির উপরে একটা ছাই কালার শাল, কি স্নিগ্ধ সুন্দর লাগছে। নূর করবীর দিকে তাকিয়ে বলে উঠল, তোমার সৌন্দর্য দেখে আমার হিংসে হচ্ছে জানো। এমন সুন্দরী হলে আমিও ড্যাশ শিকদারের মতো একজন স্বামী পেয়ে যেতাম। করবী নূরের কথার বিপরীতে বলে উঠল, তুমিও সুন্দর খুব। বেশি সৌন্দর্য জীবনে কাল হয়ে দাঁড়ায়, আমার মা সব সময় বলতো। নূরের কথাটা পছন্দ হলো না। ওর মতে সৌন্দর্য সব। আজও যদি করবীর মতো সুন্দরী হতো তাহলে তো হামজা ওর সাথে এমনটা করতে পারতো না। ওকে এভাবে শিয়াল কুকুরের কাছে ছুঁড়ে ফেলতে পারতো না, ও শ্যামলা বলেই তো, ওর চুল ছোট বলেই তো ও কখনো হামজার চোখে পড়েনি। নূর করবীর চোখে চোখ রেখে বলে উঠল, আজ ড্যাশ শিকদার তোমাকে একা আসতে দিল। করবী কথা ঘুরিয়ে বলে উঠল, আমাকে তুমি কিছু বলতে চেয়েছিলে। তেমন কিছু না, বহুদিন পর তোমাকে দেখে কথা বলতে ইচ্ছে হলো। করবী বলে উঠল, আমাকে বোকা মনে হচ্ছে তোমার? ভাবতেই পারো। নূর বুঝতে পারে এই আগের করবী নয়। করবী পাল্টে গেছে, এই যে কথার মাঝেই বুঝিয়ে দিচ্ছে ও নূরকে সন্দেহ করছে। করবী আবার বলে উঠল, আমাকে যেতে হবে নূর, 1 ঘন্টার জন্য বের হয়েছি। নূর করবীর হাত ধরেই বলে উঠল, আমি তোমাকে এই জীবন থেকে মুক্তি দিতে চাই করবী। করবী ভ্রু কুঁচকে তাকাতেই নূর বলে উঠল, তুমি ড্যাশ শিকদার আর তার পরিবার থেকে প্রতিশোধ নিবে তোমার পরিবারের মৃত্যুর। তুমি মুক্তি পাবে, আমি হেল্প করব। করবী নূরের চোখে চোখ রেখে বলে উঠল, এর পরিবর্তে তুমি কি চাও আমার কাছ থেকে? নূর শান্ত হয়ে দীর্ঘ শ্বাস টেনে বলল, শিকদার বাড়িতে প্রবেশ করতে, হামজা চৌধুরীর পতন নিজের চোখে দেখতে। করবী অবাক হয়, তোমাকে সে মেরেছিল সেদিন আমার জন্য, তাই না? নূর হেসে বলল, তার এত বড় কলিজা এখনো হয়নি। সে আমাকে সেদিন কিছুই করেনি। তারপর নূর সবকিছু করবীকে খুলে বলল। করবী রাগে বলে উঠল, সবগুলো এক একটা জানোয়ার, কাপুরুষ। দুইজন মিলে প্লেন করলো। করবী বলল, আমি তোমাকে কল দিব। নূর বলে উঠল, সবচেয়ে আগে যেটা তোমাকে করতে হবে,
শত্রুকে হাতের মুঠোয় আনতে হবে। করবী বলে উঠল, কিভাবে? মুখ বাঁকা হেসে বলে উঠল, প্রেমের জালে ফেলে। জ্যাস শিকদারকে তোমার প্রেমে ফেলতে হবে। পুরুষের দুর্বলতা তার প্রিয় নারী হয়ে থাকে, তারপর তার বুকে বিষের ছুরিটাও তুমি ফেলবে। প্রিয় নারীর দেওয়া আঘাতে সে ক্ষতবিক্ষত হয়ে তিলে তিলে শেষ হবে। আর বাকিগুলোকে কিভাবে কি করতে হবে ফোনে বলবো। সময় হলে আমি শিকদার বাড়িতে আসবো। আমজাকে ধ্বংস করতে হলে শিকদার বাড়িতে আমাকে আসতেই হবে। দুইজন পরিকল্পনা করে বেরিয়ে আসো। নূর নিজের বাইকে বসে করবীকে বলল, তোমাকে খুব সাবধানে থাকতে হবে। সবচেয়ে কাছের যে হয় সেই কিন্তু পেছনে থেকে আঘাত করে বসে করবী। করবী হালকা হাসতেই নূর বুকে হাত চেপে বলে উঠল, এভাবে হেসো না, মেয়ে হয়ে আমি বারবার তোমার প্রেমে পিছলে পড়ি। নূরের এমন কথায় করবী সাথে সাথে হাসি বন্ধ করে দিয়ে রাগী দৃষ্টিতে তাকালো। করবী বাড়িতে পা দিতেই প্রথমে মেহরাবের মুখোমুখি হলো। মুহূর্তেই করবী চাদরের নিচে নিজের হাত দুটো লুকিয়ে ফেলল। হাতগুলো এখনো মাটিতে নোংরা, আম্মুর কবরের মাটি। মেহরাব সেটা খেয়াল করেই জিজ্ঞেস করল, করবী, কোথায় গিয়েছিলেন? করবী একবার এদিক সেদিকে তাকিয়ে তারপর মেহরাবের চোখের দিকে তাকালো। গলার স্বরটা অস্বাভাবিক রকম শান্ত। আম্মুর কবরে। মেহরাব কিছু বলল না, হালকা একটা হাসি ঠোঁটে এনে বলল, আমি হাসপাতাল যাচ্ছি, আপনার কিছু লাগলে জানাবেন। করবী যেন কিছু একটা ভেবে আমতা আমতা করে বলল, আপাতত কিছু লাগবে না, দরকার হলে অবশ্যই বলবো ভাইয়া। এই কথা বলেই করবী পাশ কাটিয়ে চলে এলো। জ্যাস দ্রুত রেডি হয়ে পিস্তলটা বের করে পকেটে পুরে নিল। ঠিক সেই সময় করবী ঘুমে উঠল। এক পলক তাকিয়েই আবার চোখ সরিয়ে নিল। চোখাচোখি হওয়া মাত্রই যেন করবীর ভেতরটা কেঁপে উঠল। জ্যাস আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে বাঁকা চোখে করবীর দিকে তাকিয়ে রইল। 1 মাসও ঠিক 1 মাসের কন্ট্রাক্ট। এই 1 মাস করবী সম্পূর্ণ স্বাধীনতা পাবে। এর বিনিময়ে তাকে সায়েলা সিদ্দিকী আর মেহরাব শিকদারকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। জ্যাস হাতে স্প্রে নিয়ে করবীকে শুনিয়ে শুনিয়ে বলল, নোংরা জায়গা থেকে এসে আগে গোসল করতে হয়। আজ করবী রাগ করল না, বরং হালকা একটা হাসি নিয়ে জ্যাসের দিকে তাকালো। এই আচরণে জ্যাস একটু থমকে গেল। এই প্রথম করবী ওর দিকে তাকিয়ে হাসল। এর আবার কি হয়েছে? মনে মনে বলল জ্যাস। জ্যাস বেরিয়ে যেতে নিলেই করবী দ্রুত সামনে এসে দাঁড়ালো। আপনার জন্য। জ্যাস ভ্রু কুঁচকে তাকালো। করবী হাসিটা ঘরে রেখেই বলল, মা বাবার জন্য মসজিদে জিলাপি দিয়েছিলাম, আপনার জন্য একটা নিয়ে এসেছি। জ্যাসের চোখ আরো সন্দেহে ভরে উঠল। বিষ মিশিয়ে এনেছো? বলেই বাঁকা হাসি দিয়ে করবীর কোমর চেপে ধরে নিজের সাথে জড়িয়ে নিল। আজ করবী সরে গেল না, রাগ করল না। এই অস্বাভাবিক নির্বুতাই জ্যাসের সন্দেহ বাড়িয়ে দিল। কি প্ল্যান করছো, শুনি তো? করবী স্বাভাবিক কণ্ঠে বলল, যেহেতু ভাগ্যে আপনাকে জুটেছে, কুকুরের সাথে কুকুর হলে তো মানায় না, তাই কুকুরের সাথে মানুষের মতো ব্যবহার করার চেষ্টা করছি। জ্যাস রাগে দাঁতে দাঁত চেপে বলল, কুকুর কামড়ে দিলে সহ্য করতে পারবে তো? আজ থেকে কুকুরের আচরণ কেমন হয় সেটা দেখবে। কথা শেষ হওয়ার আগেই করবীর চুলের মুঠি শক্ত করে ধরে ঠোঁটে ঝাঁপিয়ে পড়ল জ্যাস। করবী সরে যেতে নড়াচড়া করতেই জ্যাস আরো চেপে ধরল। সহ্য করতে না পেরে করবী জ্যাসের হাত খামচে ধরল। তখনই জ্যাস করবীর ঠোঁটে কামড় বসাল। করবী ব্যথায় ছটফট করতে লাগলো। কিছুক্ষণ পর জ্যাস ছেড়ে দিতেই ঠাস-শস একটা সপাত থাপ্পড় এসে পড়ল জ্যাসের গালে। জ্যাস দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ঘাড় ঘুরিয়ে তাকালো। করবীর ঠোঁট কেটে গেছে, রক্ত ঝরছে, চোখে আগুন। জ্যাস জিভ দিয়ে নিজের ঠোঁট চেটে বলল, আজ থেকে এমন কুকুরের কামড় প্রতিদিন সহ্য করতে হবে। এই বলেই সে বেরিয়ে গেল। জ্যাস চলে যেতেই করবী ফুঁপিয়ে উঠল। রাগে বুক জ্বলছে, ঠোঁটটা অসম্ভব ব্যথা করছে। হঠাৎ করবী নিজের হাতের দিকে তাকিয়ে বাঁকা হাসল। জ্যাসের পিস্তলটা এখন তার কাছে। কাল রাতেই করবী শুনেছিল, আজ জ্যাস একটা মিশনে যাবে। সেখানে তার প্রতিদ্বন্দ্বী থাকবে অস্ত্র পাচার লিডারের সাথে। ইচ্ছে করেই করবী জ্যাসের কাছে এসেছিল, ইচ্ছে করেই রাগিয়ে দিয়েছিল, আর সুযোগ বুঝেই পিস্তলটা বের করে নিয়েছিল। আজ জ্যাসের খেলা শেষ হবে, সে একা যাবে সেখানে, পিস্তল ছাড়া সেখানে সে শূন্য। করবী এখন বের করবে এই বংশের ইতিহাস। আজই সে জেনেছে, তার মা এই বংশের মেয়ে, শিকদার বংশের মেয়ে। তাহলে সারা জীবন এটা লুকিয়ে রাখা হলো কেন? কেন তার মা এত কষ্ট সহ্য করল?
কেন এত লুকোচুরি? কেন তার পরিবারের সবাইকে এমন যন্ত্রণাদায়ক মৃত্যু দেওয়া হলো? সে নিজের চোখে বাবার শেষ পরিণতি দেখেছে। এই প্রথম করবী বাবার জন্য ফুঁপিয়ে কেঁদে উঠল। বাবার সেই নৃশংস, ভয়ঙ্কর মৃত্যুর কথা মনে হতেই করবী প্রতিজ্ঞা করল, এই বংশের উত্তরাধিকারী করবী বাইজিদ শিকদারকে নিজের হাতে সুস্থ করবে। আর সেই হাতেই তাকে শেষ করবে, নিজের বাবার মতো মৃত্যু দিয়ে। মায়ের উপর করা প্রতিটি অত্যাচারের হিসাব নেওয়া হবে। কি হয়েছিল মায়ের সাথে, সব জানতে হবে। মায়ের আসল পরিচয় আজ বের হবেই। এমন একটা পরিবারের মেয়ে হয়ে মায়ের জীবন কেন আমার বাবার মতো লোকের সাথে ধরে দিয়েছিল? কেন মায়ের শেষ পরিণতি এমন হলো? এদের পরিণতি আমি এর থেকেও খারাপ করব। ঘরটা অস্বাভাবিক রকম শান্ত। করবী আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঠোঁটের দিকে তাকিয়ে আছে। রক্ত জমে কালচে হয়ে গেছে। আঙুল দিয়ে ছুটেই হালকা কেঁপে উঠল সে, ব্যথায়, অপমানে। কামড়, বাঁকা হাসি খেলল ঠোঁটে। এই কামড়ের হিসাব সুদে আসলে ফেরত দিব, জ্যাস শিকদার। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে পিস্তলটা তুলল। ঠান্ডা লোহাটার স্পর্শে করবীর চোখে শান্তি নামল। এই অস্ত্র শুধু একটা পিস্তল না, এটা তার মুক্তির চাবি। করবী ঘোমটা টেনে ঘুম থেকে বের হলো। এই বাড়ির স্টোর রুম কোথায়? এটাই খুঁজে বের করতে হবে। এর মধ্যে ওর দেখা হলো পারিয়া।